আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা চ্যাট বক্সে দেখলাম অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই সম্প্রতি পরীক্ষা শেষ করেছো এবং পরীক্ষা শেষ করে এখন শীতের ছুটি কাটাচ্ছো। তোমাদের ছুটি কেমন যাচ্ছে? একটু শেয়ার করো দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা ছুটি থেকে শীতের পিঠাপুলি খাচ্ছ নাকি? একজন বছর ভর্তি পরীক্ষার জন্য পড়ছো না, ছুটি কাটাচ্ছ না? ভর্তি পরীক্ষার পড়ালেখা। ঠিক আছে। তো দেখো, ডিসেম্বর প্রায় শেষ হয়ে আসলো। কিছুদিনের মধ্যে তোমাদের ক্লাস শুরু হবে, নতুন ক্লাস 6 এর ক্লাস শুরু হবে। তো আসো আমরা একটু আস্তে ধীরে দেখার চেষ্টা করি যে ফার্দার তোমাদের কি পড়ালেখা করতে হবে সেই বিষয়ে একটু আইডিয়া নেই। আচ্ছা, আমি পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে লাবিব। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। তাহলে দেখি আমাদের ফার্দার কি কি পড়ালেখা আছে 6 এ। আমরা একটু দেখি আজকে আমাদের আলোচনার বিষয় কি তোমরা জানো? আজকে আমরা কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো? আজকে আমাদের সাবজেক্ট কি? আচ্ছা, হাবিব বলেছো মাই ফেভারিট সাবজেক্ট। ভেরি গুড। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি রাফসান, মুগ্ধ, আয়াত, আহিল, জাহিন, নামিতা অনেকে আমাদের সাথে ক্লাস করছে। বিজিএস, হ্যাঁ অনেকেই বিজিএস বলছো। বাংলাদেশের পরিচয়, সাবজেক্টটার নাম হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইংলিশে বলে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, সেটাকে শর্ট করে আমরা বলি বিজিএস। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মাইশা, রাফসান, হাসিব, তালহা, আয়ান, ওয়াফি, উষা, আরিক অনেকে আমাদের সাথে ক্লাস করছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলো আমাদের আজকের আলোচনার বিষয় কি দেখি। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস। আবু সুফিয়ান, মুমতাহিনা, তানজিম, পিউ, ইন্দ্রজিৎ, সামিন, নয়ন অনেকেই মনোযোগ দিয়ে ক্লাস করছে আমাদের সাথে, ধন্যবাদ। তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাস অধ্যায় নিয়ে কথাবার্তা বলি আসো। বাংলাদেশের ইতিহাস। তো আমরা বর্তমানে যে দেশটায় বসবাস করি, আমরা যে দেশের নাগরিক, বাংলাদেশ, এই বাংলাদেশ ভূখণ্ডটা তো আগে ছিল না। আগে বলতে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে। এর আগে 1971-এর আগে এই অঞ্চলটা ছিল পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান। এবং তারও আগে 1947-এর আগে এই অঞ্চলটা ছিল হচ্ছে ভারত উপমহাদেশের অংশ, ব্রিটিশ উপনিবেশভুক্ত। তো এর আগে দেখা যাচ্ছে যে ব্রিটিশদের আগে এই অঞ্চলটা অন্যান্য মানুষের শাসনের মধ্যে, অন্যান্য জাতির শাসনের মধ্যে ছিল। তো চিরকালীন আমরা যে বাংলাদেশটা চিনি, চিরকাল ধরে এই বাংলাদেশ ছিল না। এই অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ শাসন করেছে, বিভিন্ন জাতিগোষ্ঠীরা এসে শাসন করেছে। তো আমরা সেই জাতীয় একটা আলোচনা দেখব যে বাংলাদেশ অঞ্চলে কি ধরনের শাসন ব্যবস্থা, কবে কে কেমন শাসন করেছে। এই দেখো, 1971 সালে যেটা বললাম, আমাদের বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম হয়, কিন্তু এই বাংলার ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন যুগ থেকে হিসাব করলে আমরা এখানে কিছু জাতিগোষ্ঠীর নাম পাচ্ছি। দেখো, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল, সেন শাসনের ধারাবাহিকতায় এসেছিল মধ্যযুগ। অর্থাৎ বাংলা অঞ্চলের শাসনের যে ইতিহাস, বাংলা অঞ্চলে প্রাচীন যে শাসন ছিল, সেই প্রাচীন শাসনের মধ্যে আমরা বেশ কিছু নাম, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল, সেন, এই নামের বেশ কিছু বংশ জাতিগোষ্ঠী এই বাংলা অঞ্চল শাসন করেছে। এর পরবর্তীতে দেখো, বখতিয়ার খলজি নামের একজন নদিয়া জয় করে বাংলা অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত করেছিল। এরপর ক্রমান্বয়ে ইলিয়াস শাহী, হোসেন শাহী নামক বংশ বাংলায় শাসন করেছে। এবং আমরা অনেকেই হয়তো শুনে থাকবো 1757 সালে কি হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিল ব্রিটিশদের কাছে। এরপরে আমাদের যে বাংলা অঞ্চল এবং ভারতবর্ষ, এই এলাকার শাসন ব্যবস্থা চলে যায় ব্রিটিশদের হাতে। তো এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক বছর ধরে আমাদের এই অঞ্চলে অনেক মানুষ শাসন করেছে। তারপর ব্রিটিশদের থেকে যখন ব্রিটিশরা চলে গেল, দুইটা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানের অংশ হয় আমাদের বর্তমান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান নামে।
পূর্ব পাকিস্তান নামে আমাদের বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্রের একটা অংশ হয় এবং সেখান থেকে অনেক আন্দোলন সংগ্রাম করে 1971 সালে আমরা কি করেছি, মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বর্তমান আমরা যে বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশ রাষ্ট্র জন্ম হয়েছে। ঠিক আছে, শোনা যায় না। তাহলে আসো দেখি এখানে আমরা এই অধ্যায়ে কি আলোচনা করব। আমাদের এই বাংলাদেশে, বাংলাদেশ বলতে বাংলাদেশের যে এলাকাটা, যে ভূমিটা, রাষ্ট্রটা, এই অঞ্চলের ভূখণ্ডে মানব বসতির অস্তিত্ব ছিল অনেক আগে থেকে, প্রাচীন কাল থেকে। তারপরে দেখো সম্প্রতি আবিষ্কৃত প্রত্ন নিদর্শন থেকে প্রমাণ হয়েছে, কি প্রমাণ হয়েছে, এই ভূমির প্রাচীনতা, যে আমাদের যে অঞ্চল এটা যে অনেক প্রাচীন, এই জিনিসটার প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি আবিষ্কৃত অনেক প্রত্ন নিদর্শন, অর্থাৎ পুরানো কালের ব্যবহৃত অনেক জিনিসপত্র খুঁজে পাওয়া গেছে, যেখান থেকে প্রমাণ করা গেছে আমাদের ভূমির বয়স অনেক প্রাচীন, এখানে মানব বসতির ইতিহাস অনেক প্রাচীন। যেমন এরকম কিছু নিদর্শনের নাম এখানে দেওয়া আছে, যে চট্টগ্রামের রাঙামাটি সীতাকুণ্ড, তারপরে দেখো কুমিল্লার লালমাই হবিগঞ্জের চূড়ারঘাট, নরসিংদীর ওয়ারি বটেশ্বরে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, অর্থাৎ প্রাচীনকালে যে সকল পাথর বা এই জাতীয় জিনিসের তৈরি যে সকল হাতিয়ার, অস্ত্র, যন্ত্রপাতি ব্যবহার করা হতো, তার কিছু নিদর্শন পাওয়া গেছে এই সকল এলাকায়, চট্টগ্রামের রাঙামাটি সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়ারি বটেশ্বরে। তোমরা এই অঞ্চল থেকে কেউ আছো নাকি, জানিয়ে দিও কমেন্টে কোথা থেকে আছো তোমরা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে তামিম, ওয়াসফিয়া হাবিব, বুশরা অনেকে আমাদের সাথে ক্লাস করছে, নাবিল, তামিম, মাহি অনেকে ক্লাস করছে, ধন্যবাদ। তোমরা কি কোথা থেকে ক্লাস করছো একটু জানিয়ে দিও। তো এই সকল অঞ্চলে যে সকল উপাদান বা যে সকল হাতিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে, এর মধ্যে কি কি রয়েছে দেখো, পাথর ও ফসিল, কাঠের হাতকুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি, এগুলো বিভিন্ন ধরনের অস্ত্র বা যন্ত্র, এই জাতীয় অস্ত্র বা যন্ত্র আগের কালে, প্রাচীন কালে যে ব্যবহৃত হতো, সেই নিদর্শন আমরা বর্তমানে খুঁজে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে সিনান আছো গাইবান্ধা থেকে, তুর্জয় আছো মৌলভীবাজার থেকে, দিনাজপুর, আশিক আছো ঢাকা থেকে, নোয়াখালী, চিটাগাং, বগুড়া, যশোর, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা আমাদের সাথে ক্লাস করছো, ধন্যবাদ। আফতাব আছো হবিগঞ্জ থেকে, সিলেট থেকে অরিত্রী আছো, কুড়িগ্রাম থেকে সাইফ আছো, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এরপর দেখো যে প্রাচীনকালে ব্যবহৃত এই সকল জিনিসপত্র আমরা খুঁজে পাচ্ছি, এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রাগৈতিহাসিক যুগ থেকে আমাদের যে বাংলাদেশের অঞ্চল, এই অঞ্চলে মানুষ বসবাস করত এবং কিছু সভ্যতা গড়ে উঠেছিল। নওগাঁ থেকে রাফিন আছো, ধন্যবাদ। রাফিন কি পাহাড়পুরে গিয়েছো দেখতে? এরপরে দেখো যে মানুষ এই সময় মানুষ কি করতে, বনে বাদারে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করেছে। যাযাবর বলতে তাদের বসবাসের জন্য নির্ধারিত কোনো বাসা বাড়ি ছিল না, তারা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সাময়িক সময়ের জন্য অবস্থান করত। তারা হচ্ছে যাযাবরের মতো, তৎকালীন সময়ে প্রাচীন যুগে মানুষ যাযাবরের মতো জীবনযাপন করেছিল আমাদের এই অঞ্চলে। তারপরে দেখি যে আমাদের অঞ্চলে যে সভ্যতার, মানব বসতির যে ইতিহাস পাওয়া যায়, সেটার যে নিদর্শন বগুড়ার মহাস্থানগড় এবং নরসিংদীর ওয়ারি বটেশ্বরে সমৃদ্ধ মানব বসতি গড়ে উঠেছিল। অর্থাৎ এর আগে যেটা বললাম সেটা তো ছিল মানুষ যাযাবরের মতো জীবনযাপন করত, কিন্তু একটু সভ্য সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই বগুড়ার মহাস্থানগড় এবং নরসিংদীর ওয়ারি বটেশ্বরের মতো এলাকায়। তোমরা কি বগুড়া থেকে, নরসিংদী থেকে আছো, এইসব এলাকা দেখেছো? মাইশা বলেছো ঢাকায় থাকা সত্ত্বেও পাহাড়পুরে গিয়েছি, ভেরি গুড, আমি এখনো যাইনি। তারপরে দেখো যে মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম কি ছিল? নগরটির নাম ছিল পুন্ড্রনগর। মহাস্থানগড় অর্থাৎ বগুড়া জেলার মহাস্থানগড়ে একটা প্রাচীন আমার একটা সভ্যতা, একটা শহর গড়ে ওঠে। এই শহরটার নাম ছিল হচ্ছে পুন্ড্রনগর, এবং এটা কবে গড়ে ওঠে? খ্রিস্টপূর্ব 4th শতকে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 4 বছর পূর্বে তৎকালীন সময় এই সভ্যতাটা গড়ে উঠেছিল। আবার দেখো নরসিংদীর ওয়ারি বটেশ্বর নামক জায়গাতেও মানব বসতির স্থান পাওয়া গেছে, যে প্রাচীনকালে সেখানে মানুষ বসবাস করত, সভ্যতা গড়ে উঠেছিল। সমসাময়িককালে ভারত উপমহাদেশের 16টি মহাজনপদের নাম জানা যায়। 16টি মহাজনপদ, সেটা কি? যে প্রাচীন আমলে সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় সভ্যতা বা বসতি, সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, এইরকম যে সকল এলাকা ছিল সেই রকম 16টা এলাকা পাওয়া যায়, এগুলোকে আমরা বলতেছি মহাজনপদ নামে। সারা ভারতবর্ষ জুড়ে এরকম 16টি মহাজনপদ আবিষ্কৃত হয়েছে।
উপমহাদেশের বিভিন্ন অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জনপদের মৌর্য পূর্ব যুগের রাজনৈতিক ইতিহাস জানা যায়, তবে বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাসের প্রাথমিক নিদর্শন হিসেবে প্রাপ্ত শিলালিপিটি মৌর্য যুগের বলে মনে করা হয়। অর্থাৎ একটা জাতিগোষ্ঠী ছিল যার নাম ছিল হচ্ছে মৌর্য। এই মৌর্যরা বাংলা অঞ্চলে ভারতীয় উপমহাদেশে শাসন করেছিল এবং ধারণা করা হয় আমাদের বাংলাদেশের যে অঞ্চল, বাংলা অঞ্চলের মধ্যে প্রথম শাসক গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছিল মৌর্যরা। মৌর্যদের আগেও অনেকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় শাসন করেছিল, কিন্তু আমাদের যে বাংলাদেশ অঞ্চল বা বাংলা অঞ্চল, এই অঞ্চলে মৌর্যদের আগে কেউ শাসন করেনি। বাংলা অঞ্চলের প্রথম হচ্ছে মৌর্যরা শাসন করে, কিন্তু মৌর্য পূর্ব অন্য অনেকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জনপদে শাসন করেছে। এবং বাংলাদেশ অঞ্চলের এই যে প্রথম নিদর্শন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা শিলালিপি। এই শিলালিপিটি ছিল মৌর্য যুগের এবং অনেকে মনে করে যে এই লিপিটি ছিল হচ্ছে সম্রাট অশোকের জারিকৃত। সম্রাট অশোক কোন একটা আইন প্রণয়ন করেছিলেন, কোন একটা আদেশ জারি করেছিলেন, সেইটা যে পাথরে লেখা ছিল, যে শিলায় লেখা ছিল, সেই শিলালিপিটি মৌর্য যুগের নিদর্শন হিসেবে বর্তমানে মনে করা হচ্ছে। সোয়াদ বলেছে সোনারগাঁও গিয়েছি, ভেরি গুড। লিপি মানে ভাষা, হ্যাঁ, লেখার রূপ। পার্থ মহাস্থানগড় দেখেছো, আচ্ছা। শিলালিপি কি? শিলালিপি হচ্ছে পাথরের ফলকের উপর, পাথরের উপর লেখা হয়, পাথরের উপর লেখাকে বলা হচ্ছে শিলালিপি। আগে পাথরের উপর লিখে তথ্য আদান প্রদান করা হতো, বা এই যে এখানে যেটা বলা হয়েছে যে সম্রাট অশোক আইন জারি করেছিল, নিয়ম জারি করেছিল, এভাবে নিয়মগুলো পাথরের উপরে লিখে প্রচার করা হতো, সেটা হচ্ছে শিলালিপি। আর জিজ্ঞেস করতেছে হচ্ছে সম্রাট কি, যে হচ্ছে একটা সাম্রাজ্য, অনেক বড় এলাকা, একটা সাম্রাজ্যকে শাসন করে, শাসনকর্তা, তাকে বলা হয় হচ্ছে সম্রাট। মৌর্য হচ্ছে একটা জাতিগোষ্ঠীর নাম। ভাইয়া জিজ্ঞেস করছে মৌর্য কি? মৌর্য একটা জাতিগোষ্ঠীর নাম, একটা বংশ যারা হচ্ছে এই বাংলা অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেছিল, ভারতবর্ষে শাসন করেছিল। সম্রাট অশোক প্রাচীন আমলের, সে হচ্ছে একজন মৌর্য শাসক। ধারণা করা হয় যে সেই প্রথম বাংলা অঞ্চলের প্রথম শাসক হচ্ছে সম্রাট অশোক, যে হচ্ছে পুণ্ড্রনগর, বগুড়ার মহাস্থানগড় এই অঞ্চলে শাসন করেছিল, কারণ এই অঞ্চলে তার জারিকৃত শিলালিপি খুঁজে পাওয়া গেছে। ভূখণ্ড মানে হচ্ছে এলাকা, ভূখণ্ড মানে এলাকা। হ্যাঁ, লাবিব বলছো আমার নামও লাবিব, ওয়াও, চমৎকার। হ্যাঁ, প্রান্তিক, মুগ্ধ, ওসমান গনি, আজমাইন ক্লাস করছো সুন্দর করে, ধন্যবাদ সবাইকে। উলিপুর থেকে অর্ক আমাদের সাথে ক্লাস করছে। এরপরে আমরা একটু দেখি যে শিলালিপির বিবরণ থেকে অনুমান করা হয় যে মৌর্য সম্রাট অশোক পূর্ণাঙ্গ শাসন করেছেন, যেটা আমি বললাম, এবং এর ধারাবাহিকতায় বিভিন্ন রাজবংশ বাংলাদেশের বর্তমান ভূখণ্ড শাসন করেছে। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, যে পাহাড়পুরের বৌদ্ধ বিহার বা এই যে বগুড়ার মহাস্থানগড়, যে প্রাচীন আমলে যে শহর গড়ে উঠেছিল বা সভ্যতা গড়ে উঠেছিল, তার কিছু নিদর্শন দেখা যাচ্ছে এখানে। এগুলো হয়তো বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, হয়তো বা ভূমিকম্পের কারণে মাটির নিচে চাপা পড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তো মাটি খুঁড়ে সেই নিদর্শনগুলো খুঁজে পাওয়া গেছে যে হ্যাঁ, একসময় এই জায়গায় সভ্যতা গড়ে উঠেছিল, মানুষ বসবাস করত, শহর গড়ে উঠেছিল। হ্যাঁ, এখান থেকে অবশ্যই এমসিকিউ আসতে পারে। ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছো, সবাই ভালো লাগছে, ধন্যবাদ। নয়ন, মাহিন, আহনাফ, তানজিম, আয়াত, অরিত্র, অনেকেই ক্লাস করছো। রাজবংশ মানে হচ্ছে বংশ পরম্পরায় যারা শাসন করে, সেই বংশটা হচ্ছে রাজবংশ, যে বাবার পরে ছেলে নাতি এভাবে ক্রমান্বয়ে যারা শাসন করে, ওই শাসনকর্তার বংশটা হচ্ছে রাজবংশ। এসো আমরা এরপরে দেখি, একটা ম্যাপ, মানচিত্র দেখতে পাচ্ছি। আমাদের বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশ অঞ্চলটা যে এলাকাটুকু নিয়ে প্রাচীন আমলে এই বাংলাদেশের মধ্যে কোথায় কি জনপদ বা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল, তার একটা নমুনা দেখতে পাচ্ছি। যেমন এই যে বর্তমান যে ঢাকা খুলনা অঞ্চলটা, ঢাকা খুলনা বরিশাল অঞ্চল, এই অঞ্চলটার নাম দেখো বঙ্গ, তৎকালীন একটা জনপদ ছিল, সেটার নাম ছিল বঙ্গ। আবার কুমিল্লা অঞ্চল যেটা, এই অঞ্চলটার নাম ছিল সমতট। চট্টগ্রাম, সিলেট, এই অঞ্চলগুলো মিলে ছিল একটা জনপদ যেটার নাম হরিকেল। আবার এদিকে দেখো ভারতের কিছু অংশ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলের কিছু অংশ নিয়ে একটা জনপদ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে রাড়ো। আবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকা এবং ভারতের কিছু অংশ মিলে একটা জনপদ দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে গৌড়। আর এদিকে বগুড়ার যে অঞ্চলটা, মহাস্থানগড়, এই জায়গার অঞ্চলটা হচ্ছে পুন্ড্র, এবং বগুড়ার মহাস্থানগড়ে পুন্ড্রনগর ছিল, এই পুন্ড্র থেকে। আর উত্তরবঙ্গে
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এই এলাকাগুলো নিয়ে একটা জনপদ দেখতে পাচ্ছি, সেটার নাম ছিল হচ্ছে বরেন্দ্র। খ্রিস্টপূর্ব মানে কি? আমরা তো যীশু খ্রিস্টের নাম শুনেছি, বর্তমানে আমাদের সালটা কত? 2025 সাল, এটাকে বলা হচ্ছে খ্রিস্টাব্দ, 2025 খ্রিস্টাব্দ। যীশু খ্রিস্টের জন্মের 2025 বছর পার হয়ে গেছে, এই কারণে আমাদের বর্তমান সময়টা হচ্ছে 2025 খ্রিস্টাব্দ। তো যীশু খ্রিস্টের জন্মের আগের যে সালগুলো, ওগুলোকে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব। তো আমরা একটু আগে যখন দেখে আসলাম যে এই যে দেখো, খ্রিস্টপূর্ব 4র্থ শতকের কথা এখানে উল্লেখ ছিল যে পুণ্ড্রনগর বা মহাস্থানগড় যে এলাকাটা, ওই এলাকাটা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গড়ে উঠেছিল, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 4 বছর আগে। 4র্থ খ্রিস্টপূর্বাব্দ মানে যীশু খ্রিস্টের জন্মেরও 4 বছর আগে গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, জাহারা, রাফান, আহনাফ, আফিফা, সামিন, সামিয়া, সাবিত, বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে। বরেন্দ্র একটা অঞ্চলের নাম ভাই। এই যে উত্তরবঙ্গে রাজশাহী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলো নিয়ে তৎকালীন প্রাচীন আমলে যে জনপদটা একটা স্বাধীন রাষ্ট্র জনপদ ছিল, সেটার নাম ছিল হচ্ছে বরেন্দ্র। জনপদ বলতে হচ্ছে তৎকালীন প্রাচীন আমলে যে স্বাধীন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো ছিল, ওইগুলোকে বর্তমানে আমরা জনপদ বলতেছি। সমগ্র ভারতবর্ষ জুড়ে এরকম 16টা জনপদের নিদর্শন পাওয়া গেছে, যেগুলো প্রাচীনকালে স্বাধীন রাষ্ট্র ছিল, প্রাচীন আমলে সভ্যতা গড়ে উঠেছিল। হরিকেল একটা জনপদের নাম, যেটা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মধ্যে ছিল। না ভাইয়া, এটা বাংলাদেশের পুরনো ম্যাপ বলা যাবে না। বাংলাদেশের বর্তমান ম্যাপের মধ্যে আমি দেখিয়েছি যে প্রাচীনকালে এই অঞ্চলগুলোতে কি নামে জনপদ গড়ে উঠেছিল। যে বর্তমান যে বাংলাদেশটা পুরো একটা দেশ, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, তৎকালীন সময়ে তো এই পুরো একটা দেশ স্বাধীন রাষ্ট্র ছিল না। তো তৎকালীন সময় এই অঞ্চলগুলোতে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বা জনপদ গড়ে উঠেছিল, সেইগুলোকে আমি বাংলাদেশের ম্যাপের মধ্যে দেখিয়েছি। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা কুইজ উপস্থিত হয়েছে। কুইজটা আমি পড়ছি। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম কি? 4টা অপশন আছে: ওয়ারী বটেশ্বর, গৌড়, পুণ্ড্রনগর, হৈকেল। তোমরা একটু কুইজের অ্যান্সারটা দিয়ে দেবে, তোমাদের কাছে পোল যাবে। কোশ্চেনটা দেখো, মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম কি? ওয়ারী বটেশ্বর, গৌড়, পুণ্ড্রনগর নাকি হরিকেল? তোমরা এমসিকিউ এর পোল পেয়েছো, সবাই অ্যান্সার দিয়ে দাও। দ্রুত সবাই অ্যান্সার দাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের অ্যান্সার দেওয়ার সময় শেষ হয়ে যাবে। তোমরা বেশিরভাগই উত্তর দিয়ে ফেলেছো, সবাই উত্তর দিয়ে দাও। চ্যাট বক্সে উত্তরটা না দিয়ে তোমরা পোলে অ্যান্সার দাও। তোমরা অনেকে চ্যাট বক্সে উত্তর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। তোমরা চ্যাট বক্সে উত্তর না দিয়ে পোলে উত্তর দাও। তাহলে তোমরা বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছো, কেউ কেউ একটু ভুল উত্তর দিয়ে ফেলেছো। তোমাদেরকে অভিনন্দন। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে পুণ্ড্রনগর। বগুড়ার মহাস্থানগড়ে যে প্রাচীন নগরটা ছিল, তার নাম ছিল পুণ্ড্রনগর। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো এবং অনেক দ্রুত অনেকে উত্তর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। রিয়াদ, সাফা, মুগ্ধ, মিফতাহুল, সানজিদা, মাশরিফ, রাফিউল এবং আরো অনেকেই। তোমাদের সবাইকে অভিনন্দন, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছো, ধন্যবাদ সবাইকে। আশা করছি তোমরা এভাবেই আমার সাথে পুরো ক্লাসটা করবে। সমতটা একটা অঞ্চলের নাম ভাইয়া। এই দেখো, কুমিল্লার অঞ্চলটা তৎকালীন সময় একটা জনপদ ছিল, সেই জনপদটা স্বাধীন রাষ্ট্রের নাম ছিল সমতট অঞ্চল।
তারপরে এসো পরবর্তী আলোচনায় যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা এখন গুপ্ত যুগ নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বললাম যে বাংলা অঞ্চলে যে শাসনের যে ইতিহাসটা বা নিদর্শন খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে ধারণা করা হচ্ছে মৌর্য শাসকের, এবং এই নিদর্শনটা বাংলার খুব কম অঞ্চলে খুব কম পরিমাণ পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশে শাসনের যে বিস্তারিত ইতিহাস জানা গেছে, নিদর্শন পাওয়া গেছে, সেটা হচ্ছে গুপ্ত যুগের। যে ধারণা করা হয় হচ্ছে গুপ্তরাই সম্পূর্ণরূপে বাংলা শাসন শুরু করেছিল। তারা কোথা থেকে এসেছিল? তারা ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চল থেকে এসেছিল এবং তারা বাংলাদেশের উত্তরাংশে শাসন করত। তারা এসেছিল ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চল থেকে এবং শাসন করত বাংলাদেশের উত্তরাঞ্চল, এবং তারা যে এলাকাটা শাসন করত সেটার নাম দিয়েছিল পুন্ড্রবর্ধন ভুক্তি। পুন্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তরা শাসন করত। গুপ্ত একটি জাতিগোষ্ঠী বা বংশ, তারা পুন্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ শাসন করত। গুপ্ত একটি বংশ বা জাতিগোষ্ঠী যারা শাসন করেছিল এই এলাকা, এবং তাদের শাসনকৃত এলাকার নাম দিয়েছিল পুন্ড্রবর্ধন ভুক্তি। বাংলাদেশের উত্তরাংশে তারা এসেছিল ভারতের উত্তর অঞ্চল থেকে। একটু আগে তোমাদের যেটা বলে আসলাম সেটাই লেখা, যে আজকের বাংলাদেশের মতো প্রাচীন বাংলা ছিল না। তখন যে ম্যাপে যে নামগুলো দেখে আসলে সেই নামগুলো পুন্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতির নামে বিভিন্ন জনপদ গড়ে উঠেছিল। আশা করছি তোমরা বুঝতে পারছো। জুবায়ের, তামিম, মেহজাবিন, তোমরা সবাই কি বুঝছো? যারা ক্লাস করছো তোমরা কি বুঝতে পারছো? হাসিব বুঝেছো? তাবাসুম জিজ্ঞেস করছো গুপ্ত যুগ কি? গুপ্ত বললাম একটা বংশ বা জাতিগোষ্ঠী যারা ভারতের উত্তর অঞ্চল থেকে এসেছিল এবং তারা বাংলাদেশের উত্তরাংশে একটি প্রদেশ পুন্ড্রবর্ধন ভুক্তি নাম দিয়ে তারা শাসন করেছিল। হ্যাঁ, লাবিব, মিশকাত, অরিত্র, ওয়াফিকা, মেজাবিন, সামিন, সাইফ, ইশিতা, আরাফ, সবাই বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে। প্রদেশ কি? যেহেতু এই অঞ্চলটা হচ্ছে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, গুপ্তদের অন্তর্ভুক্ত একটা শাসনের অন্তর্ভুক্ত একটা এলাকা ছিল, তো এটা তো স্বাধীন রাষ্ট্র ছিল না, তো শাসনের এলাকা ছিল বলে এটাকে প্রদেশ বলা হচ্ছে। আফিফা জিজ্ঞেস করছে গৌড় কি? যে প্রাচীন আমলে যে যতগুলো জনপদ ছিল তার মধ্যে একটা জনপদ ছিল হচ্ছে গৌড়, যেখানে স্বাধীন শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। ঠিক আছে, আশা করছি গুপ্ত যুগের এই আলোচনা তোমরা বুঝেছো। তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখি, এখানে লেখা আছে শশাঙ্কের নাম। ঠিক আছে, একটা নাম দেখতে পাচ্ছি শশাঙ্ক। তো আমরা ভিতরে দেখি যে গুপ্ত শাসন আমলের পরে কি হয়েছিল। গুপ্ত শাসন আমলের পরে দেখো পরবর্তী গুপ্ত নামে পরিচিত সময়কালের তিনজন বিখ্যাত রাজার নাম পাওয়া যায়। গুপ্ত শাসন যখন পতন হয়ে গেল, শেষ হয়ে গেল, তখনকার যে সময়কাল সেটার নাম বলা হচ্ছে পরবর্তী গুপ্ত। এই সময় তিনজন প্রভাবশালী রাজার নাম পাওয়া যাচ্ছে, যাদের নাম ছিল গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব। ঠিক আছে, এরপরে দেখো যে সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের পরিচয় পাওয়া যায়। তিনি গৌড়ের শাসক ছিলেন। তাহলে আমরা একজন রাজার নাম পেলাম, তিনি কোথাকার শাসক ছিলেন? গৌড়ের শাসক, এবং সে ছিলেন একজন প্রতাপশালী রাজা, মানে বেশ ক্ষমতাশীল একজন রাজা ছিলেন। তার একটি উপাধি ছিল, সেই উপাধির নাম কি ছিল? গৌড়েশ্বর। শশাঙ্ক একজনের নাম ভাইয়া, শশাঙ্ক একজনের নাম। প্রতাপশালী মানে তার অনেক ক্ষমতা ছিল, অনেক ক্ষমতাশালী একজন রাজা ছিল, পাওয়ারফুল রাজা ছিল। শশাঙ্ক একজনের নাম, একজন রাজা ছিল যার অনেক ক্ষমতা ছিল। সে কবেকার রাজা ছিল? সপ্তম শতকের, এবং সে কোন এলাকার শাসক ছিল? গৌড়ের শাসক। এই জন্য তার উপাধি ছিল একটা, সেটা হচ্ছে গৌড়েশ্বর। কলহ মানে ঝগড়া বিবাদ। ঠিক আছে, এরপরে দেখি যখন শশাঙ্কের মৃত্যু হলো, শশাঙ্কের মৃত্যু হয়ে যখন তার শাসন কালটা শেষ হয়ে গেল, তার মৃত্যুর পর প্রায় 100 বছর যাবত প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। বাংলায় কি ছিল না? তখন কোনো শাসন ব্যবস্থা ছিল না। শাসন ব্যবস্থা না থাকার কারণে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, মানুষে মানুষে অনেক বিভেদ, ঝগড়া, বিবাদ শুরু হয়। বাংলা ছোট ছোট রাজ্যগুলো কি করে? নিজেদের মধ্যে কলহ, যুদ্ধে, মানে নিজেদের মধ্যে মারামারি শুরু করে, যুদ্ধ শুরু করে, শান্তি বিঘ্নিত হয়, কোনো শান্তিপূর্ণ পরিস্থিতি তখন বজায় থাকে না। তো এর ফলে কি হচ্ছে যে এই যে অশান্তিটা সৃষ্টি হলো, এই অশান্তির নামকে বলা হচ্ছে মাৎস্য ন্যায়। রাজা শশাঙ্কের মৃত্যুর পর যে 100 বছর বাংলায় একটা অরাজকতা সৃষ্টি হলো, যে কোথাও মানুষের মধ্যে সম্প্রীতি নাই, খুবই খারাপ একটা অবস্থা, ঝগড়া বিবাদ, মারামারি।
এই অবস্থাটাকে নাম দেওয়া হলো মাৎস্যন্যায়, অর্থাৎ মাছের রাজত্বের মতো অরাজকতা, যে যারা শক্তিশালী তারা দুর্বলকে সবসময় কোণঠাসা করতেছে, নির্যাতন করতেছে, মানুষের মধ্যে কোনো সম্প্রীতি নাই, কোনো সুশৃঙ্খল শাসন ব্যবস্থা নাই। এই কারণে এই নাম, এটাকে নাম দেওয়া হচ্ছে মাৎস্যন্যায় যুগ। এবং এই সমস্যাটাকে দূর করলো কে? এরপরে আসলে পাল রাজবংশ। এই মাৎস্যন্যায়কে দূর করে পাল রাজবংশ বাংলায় একটা সুদীর্ঘ শাসনকাল প্রতিষ্ঠা করলো। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, রাজা গোপাল। রাজা গোপাল বাংলা অঞ্চলে পাল রাজবংশের প্রতিষ্ঠা করে এবং এই যে মাৎস্যন্যায় যুগের যে অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতি, এই বিশৃঙ্খলা তিনি দূর করে দেন। গোপালের পরে পাল বংশে আরো কিছু প্রখ্যাত শাসক বা রাজার নাম পাওয়া যায়, যেমন ধর্মপাল, দেবপাল, রামপাল, মহিপাল। এরা কি করেছিল? পাল রাজবংশ বাংলা অঞ্চলে প্রায় 400 বছর শাসন করে। এটা খুবই সুদীর্ঘ একটা শাসনকাল। পালরা প্রায় 400 বছর ধরে বাংলা অঞ্চল শাসন করে। এবং তাদের শাসনামলে বাংলার পরিস্থিতিটা কেমন ছিল দেখো, রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প, শিল্পকলা সব দিক থেকে বাংলা অঞ্চল সমৃদ্ধ হয়েছিল, সব দিকে উন্নয়ন ঘটেছিল। এবং একটু আগে আমরা পাহাড়পুরের কথা বলছিলাম, এই যে সেই নওগাঁ জেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার এই পাল যুগে নির্মিত হয়। পালরা সারা বাংলা জুড়ে অনেক বৌদ্ধ বিহার স্থাপন করে, সারা বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে। এই ধর্মপাল একাই 50টা বৌদ্ধ বিহার এই ভারত অঞ্চলে, ভারতবর্ষে সে প্রতিষ্ঠা করেছিল। অরাজকতা কি? একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেখানে কোনো সুশৃঙ্খল আইনের শাসন নাই, যে মনে করো ইচ্ছা মতো যে যার মতো মারামারি বা একে অন্যের লুণ্ঠন, সম্পদ কুক্ষিগত করা, এই জাতীয় কাজগুলো করেছে, যে কোনো নিয়ম কানুন ছিল না সমাজের মধ্যে, কোনো শাসন না থাকার কারণে কোনো নিয়ম কানুন ছিল না। এরপরে দেখো, পাল শাসকদের সময় তাদের রাজত্বের বাইরে কোথায়? কুমিল্লা এবং বিক্রমপুর অঞ্চলে কিছু জাতিগোষ্ঠী নিজেরা স্বাধীনভাবে শাসন করে। তাদের নাম এসেছে খড়গ, দেব, চন্দ্র ও বর্ম রাজবংশ। এরা কিছু বংশ যারা পালদের শাসনের বাইরে কুমিল্লা, বিক্রমপুর অঞ্চলে কিছু রাজ্য তারা শাসন করেছিল নিজেদের মধ্যে, ছোট ছোট আকারে, ছোট ছোট এলাকা, ছোট ছোট কিছু বংশ এই সময়কালে তারা শাসন করেছিল। এই কুমিল্লা বিক্রমপুর অঞ্চলটার নাম ছিল সমতট। কুমিল্লা বিক্রমপুর অঞ্চলটার নাম সমতট। এই সমতট অঞ্চলে এরা শাসন করেছিল। এবং এই এলাকায় তৎকালীন সময়ে চীনের বিখ্যাত পরিব্রাজক, পরিব্রাজক মানে ভ্রমণকারী বা টুরিস্ট, হ্যাঁ, তৎকালীন বিশ্বে চীনের একজন বিখ্যাত টুরিস্ট ছিল, তার নাম ছিল হচ্ছে হিউয়েন সাং। এই হিউয়েন সাং তখন এই অঞ্চলে ঘুরতে এসেছিল, ভ্রমণ করতে এসেছিল। সে সারা পৃথিবী ঘুরে বেড়াতো। সমৃদ্ধ মানে হচ্ছে উন্নত, আগের থেকে উন্নত। সিনথি, তুমি কি প্রশ্ন করেছো? আরেকবার কষ্ট করে প্রশ্ন করো প্লিজ। হ্যাঁ, ফারদিন ক্লাস করছে আমাদের সাথে, অনেক ধন্যবাদ। সামিউলের বাড়ি কুমিল্লা, আচ্ছা। মহাবিহার বলতে বৌদ্ধ বিহারী, মহাবিহার বলতে বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ বিহারগুলোতে হচ্ছে বৌদ্ধ ধর্মচর্চা হতো, প্লাস এখানে অনেক অনেক ধরনের পড়ালেখা হতো, শিল্প সাহিত্য ইত্যাদি, সংস্কৃতি ইত্যাদির অনেক পড়ালেখা হতো। এগুলো এখানে অনেক শিক্ষার্থীরা হচ্ছে আবাসিক শিক্ষার্থী হিসেবে থেকে পড়ালেখা করতো। এরা শিক্ষা বিস্তার অনেক কাজ করেছিল। ঠিক আছে, এরপরে দেখো, এই যে হিউয়েন সাং চায়না থেকে সে ঘুরতে আসলো তৎকালীন সময় এই সমতট এলাকায়। সে এখানে এসে কি 30টির মতো বৌদ্ধ বিহার দেখতে পেল। অর্থাৎ পালরা তখন বাংলা জুড়ে অনেক বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল, সেই বর্ণনা হিউয়েন সাং এর বর্ণনায় পাওয়া যায়। তৎকালীন বিক্রমপুরের একজন প্রখ্যাত পণ্ডিত ছিল, শিক্ষিত ব্যক্তি ছিল, তার নাম ছিল হচ্ছে অতীশ দীপঙ্কর। এই অতীশ দীপঙ্কর কি করেছিলেন? 11 শতকে 1100 সালে সে কি করেছিল? ধর্ম প্রচারের জন্য, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি তিব্বতে গিয়েছিলেন। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি তিব্বতে গিয়েছিলেন, নেপালের একটা অঞ্চল তিব্বত। পণ্ডিত মানে হচ্ছে তিনি অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, তৎকালীন সময়ের অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। সমতট একটা জায়গা ভাইয়া, একটা জনপদ দেখিয়েছিলাম কুমিল্লা বিক্রমপুর অঞ্চলের। এই যে ম্যাপে দেখো, কুমিল্লা বিক্রমপুর অঞ্চলের যে জনপদটা ছিল প্রাচীন আমলে, সেটার নাম ছিল সমতট। পণ্ডিত বলতে অনেক বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে অনেক পড়ালেখা করেছে, শিক্ষা দীক্ষায় অনেক উন্নত। আচ্ছা, এরপরে দেখো, এটা ছিল পাল রাজবংশের বর্ণনা। এরপরে চলে আসছে আমাদের সেন রাজবংশ। তো প্রায় 400 বছর কাল এই বাংলা অঞ্চলে কারা শাসন করলো? পালরা শাসন করলো। পালদের শাসনের পরে আসলো হচ্ছে সেনরা।
ভারতের দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে, দক্ষিণ ভারতের একটা অঞ্চল সেটার নাম হচ্ছে কর্ণাটক, সেখান থেকে এই সেনরা এসেছিল কেন? পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য, আর্মিতে জব করার জন্য, আর্মিতে চাকরি করার জন্য এসেছিল হচ্ছে সেনরা। দীপঙ্কর একজনের নাম ভাইয়া, অতীশ দীপঙ্কর একজনের নাম। প্রখ্যাত মানে বিখ্যাত, বিখ্যাত আর প্রখ্যাত একই কথা। তো সেনরা আসলো ভারত থেকে, কর্ণাটক থেকে পালদের আর্মিতে চাকরি করার জন্য, এবং চাকরি করতে এসে তৎকালীন সময় একটা সময় দেখলো যে পাল শাসন বেশ দুর্বল হয়ে পড়ছে। পালদের যে রাজা মদন পাল, তার শাসন ব্যবস্থা বেশ দুর্বল, সে স্ট্রং কোনো রাজা না। তখন এই দুর্বল যে রাজা ছিল মদন পাল, এই মদন পালকে পরাজিত করে এই অঞ্চলে শাসন দখল করে নেয় হচ্ছে বিজয় সেন। বিজয় সেন তখন এই অঞ্চলে সেন বংশের শাসন প্রতিষ্ঠা করে। সেন রাজবংশ একটা বংশের নাম ভাইয়া। রাজবংশ মানে এরা বংশ পরম্পরায় বাবা ছেলে নাতি ক্রমান্বয়ে এরা একটা অঞ্চল শাসন করছে, শাসন করার কারণে এটাকে বলা হচ্ছে রাজবংশ। তো এই বিজয় সেন কি করলো? মদন পালকে হারাইলো, মদন পালকে হারায়ে এই বাংলা অঞ্চলে শাসন দখল করলো এবং সেন শাসন প্রতিষ্ঠা করলো। এবং তার পরবর্তীতে দেখো বল্লাল সেন এবং লক্ষণ সেন নামে দুজন সেন রাজার নাম পাওয়া যায়। আরো রাজা ছিল, বল্লাল সেন, লক্ষণ সেন, সেন শাসনের উল্লেখযোগ্য রাজা। এর মধ্যে দেখো বিজয় সেন এবং বল্লাল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের। এই হিন্দু ধর্মের মধ্যে কিছু সম্প্রদায় আছে, তার মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে শৈব সম্প্রদায়। আবার এই যে অন্যদিকে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী, অর্থাৎ লক্ষণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারী ছিলেন। লক্ষণ সেনকে, এই হচ্ছে তোমার সেন শাসন, সেন শাসনের শেষ শাসক বলা যায় লক্ষণ সেনকে। যে লক্ষণ সেনের পরে হচ্ছে বাংলার ক্ষমতা, ভারতবর্ষের ক্ষমতা সেনদের হাতে ছিল না। লক্ষণ সেনকে কে পরাজিত করে? দেখো তুরস্ক থেকে একজন সেনাপতি আর্মি নিয়ে আসে, সেই সেনাপতির নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ফাঁকাই তো আসতেছে। হ্যাঁ ঠিক আছে। জিজ্ঞেস করছো দাক্ষিণাত্য কি? দাক্ষিণাত্য হচ্ছে একটা অঞ্চল, দক্ষিণ ভারতের অঞ্চল, সেখানকার একটা অঞ্চল হচ্ছে কর্ণাটক, সেখান থেকে সেনরা এসেছিল। ঠিক আছে। নদিয়া একটা জায়গার নাম ভাইয়া, যেটা বর্তমানে ভারতের মধ্যে পড়ে, নদিয়া তৎকালীন সময়ে এই বাংলা অঞ্চলের মধ্যে ছিল। তো এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, সে তুরস্ক থেকে একজন সেনাপতি জেনারেল ছিল। সেই জেনারেল কি করলো? তার আর্মি নিয়ে এসে অ্যাটাক করলো, এবং তখন যে সেন যে রাজা ছিল লক্ষণ সেন, তাকে সে পরাজিত করলো যুদ্ধে। লক্ষণ সেন মূলত পালিয়ে চলে যায়, এবং তখন এবং নদিয়া এবং বাংলা অঞ্চলের শাসন সে দখল করে। মানে তখন অ্যাটাকটা করছিল হচ্ছে নদিয়াতে, রাজপ্রাসাদটা ছিল নদিয়াতে, সেখানে অ্যাটাক করে এবং লক্ষণ সেন পালায় গেলে এই বাংলা অঞ্চলের শাসন দখল করে নেয়। তখন মুসলিম শাসনের সূত্রপাত হয়, এবং এখান থেকে এই সেন শাসন পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ শেষ হয়ে যায়। এবং মুসলিম শাসনের সূত্রপাত যখন হয় বখতিয়ার খলজির মাধ্যমে, এখান থেকে হচ্ছে বাংলার মধ্যযুগের শাসন শুরু হয়, মধ্যযুগের কাল। তবে দেখো লক্ষণ সেনের পরেও তার দুই ছেলে, যাদের নাম ছিল বিশ্বরূপ সেন এবং কেশব সেন, তারা বিক্রমপুর থেকে কিছুদিন এলাকা শাসন করেছিলেন। অর্থাৎ তারা পুরো বাংলা বা বড় রাজ্য শাসন করেনি, খুব ক্ষুদ্র এলাকা জমিদারের মতো কিছুকাল তারাও ছিল। লক্ষণ সেন পরাজিত হওয়ার পরেও বিক্রমপুর এলাকায় জমিদার রূপে তারা শাসন করছে, কিন্তু মোটা দাগে তখন শাসন চলে যায় হচ্ছে বখতিয়ার খলজির হাতে, মুসলমানদের হাতে, এবং পরবর্তীতে একটা সময় এদের কাছ থেকেও এই অঞ্চল ছুটে যায়। বৈষ্ণব একটা সম্প্রদায়, বললাম ভাইয়া হিন্দু ধর্মের মধ্যে কিছু সম্প্রদায় আছে, সেরকম একটা সম্প্রদায়ের নাম হচ্ছে শৈব, একটা সম্প্রদায়ের নাম হচ্ছে বৈষ্ণব। অনুরাগী মানে হচ্ছে অনুসরণ করা, যে সে বৈষ্ণব সম্প্রদায়কে পছন্দ করত, অনুসরণ করত, সেটা বুঝিয়েছে। রাফাত জিজ্ঞেস করছে আমার নাম কি? ভাই আমার নাম হচ্ছে লাবিব। হ্যাঁ, তুর্কি মানুষে তুরস্ক থেকে এসেছিল। পরাজিত মানে হেরে যাওয়া, যুদ্ধে হেরে গিয়েছিল। তাহলে এসো এরপর আমরা দেখি যে প্রাচীন বাংলায় আমরা বেশ কিছু শাসক, বিভিন্ন বংশ জাতিগোষ্ঠী যারা বাংলা শাসন করেছে তাদের নাম দেখলাম। কর্ণাটক একটা জায়গার নাম ভাইয়া, দক্ষিণ ভারতের একটা জায়গার নাম কর্ণাটক, ওখানে আগে সেনরা থাকতো, ওখান থেকে এসেছিল। তুর্কি মানে তুরস্কের অধিবাসী। সমসাময়িক জিজ্ঞেস করছো? সমসাময়িক হচ্ছে বর্তমানকালে।
তো তৎকালীন সময়ের যারা শাসন করেছে এই ধরনের কিছু বর্ণনা আমরা দেখলাম। এবার আমরা দেখব তৎকালীন সমাজ ব্যবস্থা, অর্থনীতি কেমন ছিল, এই জাতীয় কিছু আলোচনা দেখব। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে কৃষি নিয়ে আমরা কিছু কথা দেখব, যে আমাদের এই বাংলা অঞ্চল চিরকালই প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত পুরোটা সময় জোড়াই হচ্ছে কৃষি নির্ভর, কারণ আমাদের ভূমি অনেক উর্বর, এখানে ফসল ভালো হয়, আমাদের অর্থনীতি সব সময় সারা জীবন ধরেই কৃষির উপর নির্ভরশীল। এবং দেখো যে প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত আমাদের প্রধান ফসল হচ্ছে ধান। এবং তখন প্রচুর আখ উৎপাদন হতো, এবং আখ থেকে উৎপাদন করা হতো কি, গুড় ও চিনি। আর এই গুড় চিনি বিদেশে রপ্তানি করা হয়েছে, এই ধরনের কথাও শোনা যায়। তৎকালীন সময়ে যে গুড় চিনি উৎপন্ন হতো সেটা বিদেশে তার চাহিদা ছিল, রপ্তানি করা হতো। স্থাপত্য মানে বিল্ডিং বলতে পারো, দালান কোঠা বিনির্মাণ। ডুমুর একটা ফলের নাম ভাইয়া। তৎকালীন মানে তখনকার সময়, যে যখনের যে আমলের বর্ণনা করছে প্রাচীনকাল, সেটাকে বলতেছি তৎকালীন সময় মানে তখনকার সময়। এরপরে দেখো যে গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। এছাড়াও দেখো তুলা, সরিষা, পান, এগুলো অনেক বেশি পরিমাণ উৎপাদন হতো এবং এগুলোর জন্য বাংলা পরিচিত ছিল, বিখ্যাত ছিল। এবং তখন অনেক ফল ফলাদি আমাদের বাংলাদেশ অঞ্চলে, বাংলা অঞ্চলে তো এমনি অনেক ফলমূল ফলে, তো ওই সময় অনেক ফলের বর্ণনা পাওয়া যায়, যেমন এই দেখো নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর, অনেক জাতীয় ফল তখন ধরতো। হ্যাঁ ভাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়ি। এরপরে দেখি আসো কুটির শিল্প। শিল্প নিয়ে আমরা একটু কথা বলবো, যে বাংলাদেশে, বাংলার অঞ্চলে আমাদের এলাকার যে তাঁতিরা, যারা হচ্ছে কাপড় বনে পোশাক তৈরি করে, সেই প্রাচীন আমল থেকে শুরু করে তারা মিহি সুতি ও রেশমি কাপড়, সুতি কাপড় ও রেশমি কাপড় বুনতে অনেক পারদর্শী ছিল, এবং এই জাতীয় কাপড় সারা পৃথিবীতেই অনেক পরিচিত, অনেক বিখ্যাত ছিল। তখন আমাদের একটা কাপড় তৈরি হতো, সেটার নাম ছিল মসলিন। এই মসলিন সারা পৃথিবীতে বিখ্যাত ছিল, যা শুধু আমাদের এই বাংলা অঞ্চলেই তৈরি হতো, এবং এটা প্রচুর পরিমাণে রপ্তানি হতো। এবং তখন দেখো উন্নত মানের মৃৎপাত্র, অর্থাৎ মাটির তৈরি বিভিন্ন পাত্র, হাড়ি পাতিল, ধাতব পাত্র, ধাতুর তৈরি বিভিন্ন হাড়ি পাতিল, সেটা স্টিলের হতে পারে, লোহার হতে পারে, তামার হতে পারে। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের অলংকার, এগুলো তখন নির্মাণ করা হতো। এরপর দেখো প্রাচীন বাংলায় পোড়ামাটি, ধাতু ও পাথরের ভাস্কর্য এবং মূর্তি ছিল প্রশংসনীয়। তার মানে তখন মাটি দিয়ে বিভিন্ন ভাস্কর্য, মাটি, পাথর, এগুলোর বিভিন্ন ভাস্কর্য তৈরি হতো, এবং এগুলো অনেক সুন্দর, অনেক প্রশংসার যোগ্য কিছু শিল্প সাহিত্য ছিল। এবং তখন ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, রূপা দিয়ে তখন মুদ্রা প্রচলিত ছিল। স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের পুঁতিও তৈরি হতো। ভাস্কর্য কি? ভাস্কর্য হচ্ছে মাটি বা এই জাতীয় জিনিসপত্র দিয়ে কোন একটা মূর্তি তৈরি করা, মানুষের আদলে কোন একটা মূর্তি তৈরি করা। মিহি মানে পাতলা, অত্যন্ত পাতলা, সূক্ষ্ম। কথিত আছে যে মসলিন কাপড় এত মহি, এত পাতলা ছিল যে ওটা একটি আংটির মধ্যে দিয়ে অনায়াসে বড় একটা মসলিন কাপড় চলে যেতে পারত। এরপরে দেখো আমরা আলোচনা করব হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ে। প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য কেমন ছিল, কিভাবে চলতো। আমাদের যে যা কিছু অতিরিক্ত উৎপাদিত হতো, যেহেতু আমি আগেই বলেছি যে বাংলা অঞ্চল হচ্ছে উর্বর, এখানে ফসল ভালো হয়, তো আমাদের ফসলটা হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন হতো। আবার শিল্পক্ষেত্রে আমাদের জিনিসপত্র অনেক সুন্দর, ভালো মানের জিনিস হতো, যেগুলোর অনেক ডিমান্ড ছিল, অনেক চাহিদা ছিল। এই কারণে এগুলো অনেক বেশি বিক্রি হতো, এগুলো অনেক বেশি বিদেশে চাহিদা ছিল, এগুলো বিদেশে রপ্তানি করা হতো। তৎকালীন সময়ে মানে তখন প্রাচীনকালে বিদেশের সাথে বা যে কোনো অঞ্চলে যাতায়াতের সবচেয়ে ভালো মাধ্যম ছিল হচ্ছে নদী। পানিপথে যাতায়াতটা সবচেয়ে ভালো মতো করা যেত, পানিপথে যাওয়াটা সবচেয়ে সহজ ছিল। এই কারণে যে সকল জায়গায় নদী তীর ছিল, ওই জায়গায় যে হাট বাজার, গঞ্জ মানে হচ্ছে শহর, ওই জায়গাগুলোতে বাজার, শহর, বন্দর এগুলো বেশি গড়ে ওঠে, কারণ ওই সব জায়গায় মানুষ আসে যায়, ওই সব জায়গায় ব্যবসা বাণিজ্যটা বেশি হয়। এই কারণে দেখো যে উয়ারি বটেশ্বর যেটা নরসিংদীতে, পুণ্ডনগর যেটা বগুড়ায়, মহাস্থানগড়ে, এর আগেই বলেছি যে এই জায়গাগুলোতে তখন সমৃদ্ধ নদী বন্দর গড়ে উঠেছিল, অর্থাৎ এই নদী বন্দরগুলো অনেক ভালো উন্নত ছিল, এখানে ব্যবসা বাণিজ্যগুলো বেশি হতো। বাংলাদেশের তৎকালীন বাংলার ব্যবসা বাণিজ্যগুলো বেশিরভাগ হতো এই সকল নদী বন্দরকে কেন্দ্র করে। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্য সাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য, অর্থাৎ বাংলায় যে সকল পণ্য উৎপাদন হতো, যেগুলো রপ্তানি হতো, এগুলো শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে রপ্তানি হতো না, ভারতবর্ষের বাইরে বিদেশে, অন্যান্য দেশে, এটা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলেও এই পণ্যগুলো রপ্তানি হতো। ভূমধ্য সাগর একটা সাগর ভাইয়া। রৌপ্য মানে রূপা, রূপা। বিকাশ লাভ মানে গড়ে ওঠা, তৈরি হওয়া, উন্নত হওয়া।
বন্দর মানে পোর্ট, নদীর বন্দর মানে হচ্ছে যেখানে এমন একটা ব্যবস্থা করা যেখানে হচ্ছে নৌকা ভিড়তে পারে, যেখান থেকে নৌকা জাহাজ ছাড়তে পারে, আসতে পারে, যে ব্যবসায়িক জিনিসপত্র ওঠানামা করার জন্য, ব্যবসা করার জন্য একটা ব্যবস্থা গড়ে তোলা হয় নদীর পাড়ে। ঠিক আছে, এসো আমরা এর পরবর্তী আলোচনা দেখি। ধর্মমত সম্প্রদায়, যে প্রাচীনকালে এই বাংলা অঞ্চলে যারা বসবাস করত তাদের ধর্মীয় বিশ্বাস রীতিনীতি কেমন ছিল। অনুমান করা হয় পাথর যুগ অঞ্চলে মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড় পর্বত নদ চন্দ্র সূর্য প্রভৃতির পূজা করত। অর্থাৎ যখন মানুষ আদিম যুগে, পাথর যুগে বলতে পাথরের বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করে, হাতিয়ার ব্যবহার করে, শিকার করে খাওয়া দাওয়া করতে বেঁচে থাকতো, ওইখানে ওই সময়ে বাংলা এবং সারা পৃথিবী জুড়ে সব মানুষের মধ্যে যে আচরণটা ছিল, তারা প্রকৃতির বিভিন্ন উপাদান, পাহাড় পর্বত নদ চন্দ্র সূর্য প্রকৃতির বিভিন্ন উপাদানকে তারা পূজা করত, প্রকৃতি পূজা করতো। গঞ্জ মানে শহর ভাইয়া, গঞ্জ মানে শহর। এরপরে দেখো যখন বাংলা অঞ্চলে বৌদ্ধ শাসকরা আসলো, বিশেষ করে পালরা 400 বছর ধরে শাসন করছে, পালরা ছিল বৌদ্ধ। তো এরা কি করছে, এরা এই বাংলা অঞ্চলে বৌদ্ধ ধর্ম অনেক বেশি ছড়ায় দেওয়ার ব্যবস্থা করছে, বৌদ্ধ ধর্মকে বাংলা অঞ্চলে প্রচারের ব্যবস্থা করছে। এবং ধর্মীয় সম্প্রীতি পাল যুগের বৈশিষ্ট্য। তো ধর্মীয় সম্প্রীতি মানে কি, যে বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও তারা একটা সমাজে মিলেমিশে একসাথে বসবাস করত। এটাই হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, তাদের মধ্যে যে মিলবন্ধনটা, মিলেমিশে থাকার যে মেন্টালিটিটা, সেটা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। আলাদা ধর্মের হওয়া সত্ত্বেও তারা একসাথে খুশি মনে একসাথে থাকতো, এটাকে বলা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না অন্য ধর্মের হওয়া সত্ত্বেও। এটা পাল যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য। বলছে হচ্ছে পৃষ্ঠপোষকতা কি, মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারে কাজ করা, বৌদ্ধ ধর্ম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে সকল কাজ করা। বুনতে মানে হচ্ছে বুনন করা, যে সুতা দিয়ে কোনো কিছু বোনা, বানানো। তাহলে বলো যে এখন পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। পৃষ্ঠপোষকতা মানে বললাম যে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য কাজ করা, বৌদ্ধ ধর্ম যাতে মানুষের মধ্যে ছড়িয়ে যায় সেই জন্য ব্যবস্থা নেওয়া, বৌদ্ধ ধর্মকে রক্ষা করা, সেইটা হচ্ছে পৃষ্ঠপোষকতা। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা একটু এই অধ্যায় থেকে প্রশ্নের নমুনা দেখে নেব, যে অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে বা আসতে পারে। যেমন এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব, তোমরা আমার সাথে একটু চ্যাট বক্সে উত্তরটা দিয়ে দেবে। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সমসাময়িক কালে ভারত উপমহাদেশের কতটি মহাজনপদের নাম জানা যায়, অর্থাৎ বর্তমানে এখন পর্যন্ত সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে কতটি মহাজনপদ আবিষ্কৃত হয়েছে আমরা নাম জেনেছি। একটু উত্তর দিয়ে দাও। অনেকেই দেখছি উত্তর দিচ্ছ, অনেকেই সঠিক উত্তর দিয়েছ। দেখতে পাচ্ছি নাদিয়া, রাইসা, আহিল, রিদওয়ান, মুগ্ধ, সামিহা, জুনায়েদ, আদ্রিতা, মেজাবিন, তাসান, ভেরি গুড। মুশফিক, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, অনেকে একটু ভুলে গেছো মনে হয়, একটু ভুল হচ্ছে। সঠিক উত্তরটা তাহলে কোনটা, অনেকেই ঠিক মতো দিয়েছো, সঠিক উত্তর হচ্ছে 16টি মহাজনপদের নাম জানা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিয়েছো। অর্থি, সুবা, তাসমিয়া, ফুয়াদ, জিয়ান, রাতুল, কংগ্রাচুলেশন সবাইকে, অনেক সুন্দর উত্তর দিয়েছো। চলো আমরা আরো প্রশ্ন দেখি। প্রশ্ন বলছে মৌর্য আমল থেকে সেন আমল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস কি নামে পরিচিতি লাভ করেছে। অপশন হচ্ছে প্রাচীন যুগ, প্রাগৈতিহাসিক যুগ, মধ্যযুগ, নাকি আধুনিক যুগ। তোমরা একটু চ্যাট বক্সে উত্তরটা দিয়ে দাও। সবাই উত্তর দাও। হ্যাঁ, ঈশিতা, আহনাফ, জুনায়েদ, মুগ্ধ, নয়ন, সিয়াম, আশিক, ভেরি গুড। তোমরা সবাই অনেক সুন্দর উত্তর দিচ্ছ, সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করেছো। নয়ন, সামিরা, আয়ান, বিহান, ভেরি গুড, সবাই অনেক সুন্দর করে উত্তর দিচ্ছ। তাহলে এই যুগটার নাম কি, প্রাচীন যুগ। অনেকে একটু ভুল উত্তর দিচ্ছ, একটু খেয়াল করে নিও যে ওই যুগের নাম হচ্ছে প্রাচীন যুগ। আজমাইন, আফিফা, হিরন, ধন্যবাদ, তোমরা সবাই অনেক সুন্দর উত্তর দিয়েছো। চলো এরপরে আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, শশাঙ্ক, দেবপাল, গোপাল, নাকি ধর্মপাল।
তোমরা একটু চ্যাট বক্সে উত্তরটা জানাও। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনেকেই উত্তর দিচ্ছ ঠিক মতো। ভেরি গুড হিয়া মুগ্ধ, লাবিব, জুনায়েদ, তানজিম, রিয়া, রাইসা, তটিনী, ভেরি গুড। সবাই অনেক সুন্দর করে সঠিক উত্তর দিচ্ছ, তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাস করেছো। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। এরপরে দেখো আমরা আরেকটি এমসিকিউ দেখতে পাচ্ছি। এই জাতীয় এমসিকিউ কে আমরা বলি বহুপদী সমাপ্তি সূচক। যে এটার প্রশ্নটা আসে, দেখো পাল রাজারা ছিলেন, কিছু বৈশিষ্ট্যের নাম দেওয়া আছে, পাল রাজারা কেমন ছিলেন। এখানে 1 2 3 রোমান সংখ্যায় 1 2 3 দিয়ে অপশন দেওয়া আছে, আবার নিচে এবিসিডি দিয়ে অপশন দেওয়া আছে। এখানে বলতেছে যে 1 উদার, 2 বৌদ্ধ ধর্মাবলম্বী, 3 হচ্ছে ইংরেজ। এরপর বলছে নিচের কোনটি সঠিক। দেখো আবার 4টে অপশন এবিসিডি দিয়ে, একটা দিছে 1 ও 2, একটা দিছে 1 ও 3, একটা দিছে 2 ও 3, আবার ডি তে দিছে 1 2 3। এগুলোকে বলা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। অর্থাৎ এই যে এখানে 3টা অপশন দিয়ে দিছে, এই 3টার মধ্যে যে কোনো 2টা অথবা 3টাই সঠিক উত্তর হতে পারে। যে কোনো 2টা অথবা 3টা সঠিক উত্তর হতে পারে। তোমাকে উত্তর দিতে হবে এবিসিডি এই 4টার মধ্যে। এই 4টা অপশনে তোমাকে যে কোনো 2টা করে এবং সে সর্বশেষ একসাথে 3টা অপশন দেওয়া হয়েছে। উত্তরগুলো এই 3টার মধ্যে যে কোনো 2টা অথবা 3টাই হবে। উত্তরগুলো এবিসিডির মধ্যে দিতে হবে। তোমরা একটু উত্তরটা দিয়ে ফেলো। অনেকেই উত্তর দিচ্ছ দেখতে পাচ্ছি। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছ সুন্দর করে। আরিশা, মুবাশশিরা, নাদিয়া, সূর্য, তাসমিয়া, আদিল, সিদ্দিক, আহনাফ, তাহমিদ, তানভীর, নন্দিনী, সামিরা, আব্দুর রহিম। ভেরি গুড, তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছো। উত্তরটা কি হবে যে 1 ও 2। পাল রাজারা উদার ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। পাল রাজারা ইংরেজ ছিলেন না। পাল রাজারা ইংরেজ ছিলেন না। এরপরে দেখো আমাদের সামনে একটা সৃজনশীল প্রশ্নের নমুনা আছে, যে এই অধ্যায় থেকে তোমাদের কি জাতীয় সৃজনশীল আসতে পারে। প্রথমে দেখো উদ্দীপকে 2টা বক্সে 2টা তথ্য দিয়েছে। তথ্য 1 বলছে যে ধান প্রধান ফসল, প্রচুর ধান উৎপাদন আর রপ্তানিগত দ্রব্য চিংড়ি ও ব্যাং। তথ্য 2 বলছে যে আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি, পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। ক নম্বরে বলতেছে যে কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। তোমরা কি উত্তর দিতে পারো যে কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন? তো বৌদ্ধবিহার নির্মাণ করা হয় কোন যুগে বলো তো ভাইয়া? বৌদ্ধবিহার কোন যুগে নির্মাণ করা হয়? কাদের শাসন আমলে বৌদ্ধবিহার নির্মাণ করা হয়? হ্যাঁ, ভেরি গুড, পাল শাসন আমলে বৌদ্ধবিহার নির্মাণ করা হয়। তো অবশ্যই এই 50টি বৌদ্ধবিহার কোন একজন পাল শাসক নির্মাণ করবেন। তো একটু বলো তো যে কোন পাল শাসক হচ্ছে বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন? 50টা। তোমাদের কি মনে আছে? ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ আমি দেখতে পাচ্ছি। সাবা, নাবিলা, আহনাফ, আব্দুর রহিম, হ্যাঁ অনেকেই, ত্রিধা, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। ভেরি গুড। তাহলে 50টা বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন ধর্মপাল। এরপরে প্রশ্ন বলছে যে টোল বলতে কি বোঝায়। টোল ছিল এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হচ্ছে আবাসিক আকারে শিক্ষার্থীরা থেকে বৌদ্ধ বিহারের মধ্যে একটা ব্যবস্থা ছিল টোল নামে, যেখানে শিক্ষার্থীরা অবস্থান করত এবং সেখানে শিক্ষা গ্রহণ করত। অনেকটা বর্তমানে আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো তৎকালীন সময়ে এই ধরনের শিক্ষাটা সর্বোৎকৃষ্ট শিক্ষা ছিল, অনেক উন্নত ছিল তৎকালীন সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হতো টোল। এরপরে গ নাম্বার প্রশ্ন বলছে যে তথ্য 1-এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। আমরা একটু খেয়াল করি, তথ্য 1-এ বলছিল হচ্ছে ধান নিয়ে, প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন। এরপর বলতেছে রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাং। তো আমাকে একটু বলে দাও যে তথ্য 1-এ যে কথাগুলো বলা হয়েছে এটা কোন ক্ষেত্রকে বোঝাচ্ছে? তৎকালীন বাংলাদেশের বা আমাদের বাংলাদেশের গৌরবময় কোন ক্ষেত্রটা বোঝাচ্ছে? তথ্য 1-এ যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে কোন ক্ষেত্রকে নির্দেশ করতেছে, কোন খাতকে বোঝাচ্ছে? হ্যাঁ, এই তো তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারছো। ভেরি গুড। প্রান্তিক, সাবা, রাফা, জুবাইদা, মেজাবিন, অরিত্র, ঋদ্ধ, আদিল। ভেরি গুড, সুন্দর করে উত্তর দিচ্ছ তোমরা। কৃষি খাত, অর্থাৎ তথ্য 1 হচ্ছে কৃষি খাতকে বোঝাচ্ছে, অর্থাৎ কৃষি খাতের বর্ণনা তোমার এখানে চাচ্ছে। এরপরে দেখো যে ঘ নাম্বারে বলছে তথ্য 2-এ উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ কিনা মতামত দাও। তো তথ্য 2-এ উল্লিখিত বিষয়গুলো কি একটু দেখি। যে আকাশপথে আমেরিকার তৈরি পোশাক রপ্তানি, যে পোশাক রপ্তানি করা হচ্ছে আমেরিকায়, আর পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত, অর্থাৎ পাটের তৈরি বিভিন্ন দ্রব্য বিশ্বব্যাপী হচ্ছে সমাদৃত হচ্ছে, প্রশংসিত হচ্ছে, মানুষ পছন্দ করতেছে। তো এইটা
প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে কোন একটা খাতের সাথে কি এটা সাদৃশ্যপূর্ণ মিল আছে কিনা এটা জানতে চাচ্ছে। তাহলে কোন খাতের সাথে মিল আছে এটা আমাকে জানিয়ে দাও। তথ্য 2 যা বলা হয়েছে এটা কোন খাতের সাথে মিল আছে? ভেরি গুড, তোমরা অনেকে সঠিকভাবে উত্তর দিচ্ছ। আহনাফ, নাদিম, প্রিয়ন্তী, সাইদ, নদিয়া, সেতু, আরাফ, তালহা, মাহদি। ভেরি গুড, তোমরা অনেকে সঠিকভাবে উত্তর দিচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যকে বোঝাচ্ছে, যে তৎকালীন সময়ে আমাদের উৎপাদিত পণ্যগুলো ব্যবসায় বিদেশে রপ্তানি করা হতো, অনেক চাহিদা ছিল, ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল। এবং বর্তমানেও দেখা যাচ্ছে যে আমাদের পোশাক শিল্প এবং আমাদের পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী সমাদৃত, এটা রপ্তানি করা হচ্ছে, অর্থাৎ এখানে ব্যবসা খাতকে বোঝানো হচ্ছে। তোমরা অনেকে সুন্দর করে উত্তর দিয়েছো, ধন্যবাদ। তোমরা অনেকক্ষণ ধরে আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাস করেছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সময় আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আশা করছি আজকের ক্লাসের সবকিছু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসের টপিক তোমাদের এই পর্যন্তই শেষ। আশা করছি সামনে অন্য দিনে তোমাদের সাথে আবার দেখা হবে, আমরা আবার গল্পগুজব করব, সাথে কিছু পড়ালেখা করব, তোমাদের সাথে মজা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।